বহুল প্রতীক্ষার পরে আদি অভিনীত সাম্ভালা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় শুনশান একটা গ্রাম। সেখানে একটা লোককে দেখানো হয়। তিনি একটা বালতি হাতে যাচ্ছিলেন গরুর দুধ দহন করার জন্য। এই গ্রামের লোকজন ওরা রাত্রেবেলাতেই গরুর দুধ দহন করতেন। ঠিক তখনই কারেন্ট চলে যায়। ওই লোকটা যখন গরুর কাছে যাচ্ছিল তখন গরুটা একটু কেমন জানি করতেছিল। দেখে মনে হচ্ছিল হয়তো গরুটা কিছু একটা দেখতে পাচ্ছে। ওই লোকটার পিছনেই দেখা যাচ্ছিল ভয়ঙ্কর কোনো একটা জিনিসকে, কিন্তু সেটাকে একদমই খেয়াল করে না ওই লোকটা, আর গিয়ে দুধ দহন করাতে মনোযোগ দেয়। কিন্তু গরুটা মনে হয় ওই ব্যাপারটা দেখতে পাচ্ছিল এবং আজবে আচরণ করছিল। গ্রামের একটা জায়গায় সবাই এনে একজনের কাছে দুধ বিক্রি করতেছিল। উনি আবার ল্যাক্টোমিটার ব্যবহার করে দুধের বিশুদ্ধতা নিশ্চিত করছিল। সেই দুধ বিক্রির লাইনে এসে ওই লোকটাও দাঁড়ায়। সবার থেকে নেওয়ার পরে লাস্টের সিরিয়ালটা পরে উনি বালতির ভেতরে মগটা চুবিয়ে উপরে ওঠায়। সেটার ভেতরে ল্যাক্টোমিটারটা চুবাতে যাবে, ঠিক তখনই খেয়াল করে দেখতে পায় এটার রং একদম লাল। ব্যাপারটা দেখেই সে বুঝে যায় যে এগুলো দুধ নয়, এগুলো হলো রক্ত। এই ব্যাপারটাতে সেখানে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে। দুধ এবং রক্ত একসাথে পড়ে মিশে একাকার হয়ে যায়। দেখা যায় একটা বৈজ্ঞানিক অফিসের লোকজন কথা বলছিল। গত 6 বছর ধরে তারা একটা উল্কাপিণ্ডকে মনিটর করছিল। সেটা আজ সকালবেলাতেই সাম্ভালা নামের একটা গ্রামের ওপরে পড়েছে। কোনো প্রপার্টি ড্যামেজ হয়নি বা কোনো মানুষের হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। তবে সেই উল্কাপিণ্ডটির কোনো একটা অংশের ফিজিক্যালি টেস্ট করে তারপরে সেটা বলা যাবে যে এটা মানুষের জন্য ক্ষতিকর কি ক্ষতিকর নয়। আসলে সকালবেলাতেই ওই গ্রামেরই একটা লোক বদনা হাতে গিয়েছিল মাঠে হালকা হওয়ার জন্য। তিনি গিয়ে খেয়াল করে দেখতে পান ওখানে কিছু একটা পড়ে আছে। সেটার সংস্পর্শে আসার সাথে সাথেই পাখি একটা মরে যায়। তারপর আরও আজব কিছু দেখতে পায় সেই লোকটা। এটাতে একদম ভয়ে কুকিয়ে ওঠে। এদিকে অফিসে সবাই বলাবলি করতে থাকে যে আমাকে যেন পাঠানো না হয়। গ্রামের মানুষদের সাথে ডিল করা অনেক কঠিন, ওদের কোনোভাবেই কোনো বিষয়ে বোঝানো যায় না। তখন সবার বস বলে চিন্তা করো না, তোমাদের কাউকেই আমি পাঠাবো না। ওখানে যাবে বিক্রম। ওর নামটা রুমে সেই রুমের মধ্যে থাকা সবাই চমকে ওঠে। ওকে পাঠালে তো আরও বেশি ঝামেলায় পড়তে হবে, কারণ গ্রামের মানুষকে যদি একটা মশাও কামড় দেয় তাহলে ওরা মনে করে এটা ভগবানই করেছে। আর বিক্রম তো মৃত্যু হলেও মনে করে যে এটা কোনো না কোনোভাবে সায়েন্স। ওকে পাঠানো একদমই উচিত হচ্ছে না। তারপরে ওদের বস সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেই গ্রামে যাবে বিক্রমই। সেই গ্রামে যাওয়ার জন্য পরদিন সকালবেলাতেই বেরিয়ে পড়ে বিক্রম। ওর সাথে যে ড্রাইভারটা ছিল সে আবার সব কিছুতেই বিশ্বাস করত। এটা নিয়ে ওর সাথে একটু মজাও নেয় বিক্রম। কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছে সাম্ভালা গ্রামে। সেখানে ওর জন্য একজন কনস্টেবল অপেক্ষা করছিল। বিক্রম গ্রামে যতদিন থাকবে ওকে বিভিন্ন কাজকর্মে সাহায্য করবে এই কনস্টেবলটাই। এখানে এসে সে জানতে পারে ওই উল্কাপিণ্ডটার একটা নামও দিয়েছিল গ্রামবাসী উল্কাভূত। তারপর একটা গরুর গাড়িওয়ালাকে ওর জিনিসপত্র নিয়ে গিয়ে ওই উল্কাপিণ্ডের কাছে রেখে আসতে বলে। আর কনস্টেবলটা বিক্রমকে সাইকেলে করে নিয়ে যেতে থাকে ওই জায়গাতে। যেতে যেতে ওদের মধ্যে অনেক কথাবার্তাও হয়। গ্রামের মধ্যে থাকা একজন মানুষ নাকি ওই উল্কাপিণ্ডটাকে উল্কাভূত বলেছিল, আর তখন থেকে ওইটার নাম হয়ে গিয়েছিল উল্কাভূত। ওরা দুজনে যখন যাচ্ছিল সাইকেলে করে তখন একটা শর্টকাট দেখতে পায় বিক্রম। ওদিক দিয়ে যেতে বললেও যায় না কনস্টেবলটার, জানায় ওখানে রয়েছে শ্মশান, তো কোনোভাবেই ওখান দিয়ে যাওয়া যাবে না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। এদিকে দেখা যায় গ্রামের সবাই মিলে একটা পণ্ডিতকে নিয়ে চলে আসে ওই গোয়ালাটার বাড়িতে, যে গতকাল রাত্রে দুধ নিয়ে গিয়েছিল আর সেটা রক্ত হয়ে গিয়েছিল। ওর নাম হচ্ছে রামুলু। তখন সে বলে গতকালকে থেকে এইরকম হচ্ছে আমার গরুটার, আমি দুধ দোয়াচ্ছি কিন্তু বের হচ্ছে রক্ত। এই কথাটা শুনে তো গ্রামের সবাই থতবত খেয়ে যায়, এটা আবার কিভাবে পসিবল। তখন সেখানে চলে আসে পণ্ডিত আর বলে গাভীটাকেই মেরে ফেলো, হয়তোবা উল্কাভূত এসে ওর ভেতরেই ঢুকেছে। যত তাড়াতাড়ি ওকে খতম করা যাবে ততই গ্রামের জন্য মঙ্গল। অনেকেই পণ্ডিতের বিরোধিতা করে, কারণ গরুকে তো ওরা মা মানে, কিন্তু লাভ তেমন একটা হয় না। পণ্ডিত তার কথাতেই অটল, বলে যত পাপ হয় হোক, কিন্তু এইটা গ্রামকে পুরো উজড় করে দিবে, এজন্য এইটাকে মারা অনেক বেশি প্রয়োজন। তখন এক মুষ্টি চাল এনে গরুর চারদিকে সেটা নিয়ে ঘুরতে বলে রামুকে। তারপর যখন হাতটা খুলে তখন দেখতে পায় সবগুলো চালে একদম কালো হয়ে গেছে। এই ব্যাপারটাতে সবাই ভয় পেয়ে যায়, আর গ্রাম্য প্রধান এই ডিসিশনটা দেয় যে এই গরুটাকে মারতেই হবে। তখন রামু বলে সবই ঠিক আছে, কিন্তু এই গরুটা দিয়েই তো আমার সংসার চলে, সেটাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমরা কি খেয়ে বাঁচবো। এই কথাটা শুনে পঞ্চায়েতের এক লোক আবার রামুলির সাথে ঝামেলা বাঁধায়, বলে তোর এত বড় সাহস, তুই পঞ্চায়েতের সাথে কথা বলিস। দুজনের ঝামেলা যখন চরম পর্যায়ে চলে যায় তখন গ্রাম্যপ্রধান রামালুকে এর থেকে ভালো একটা গরু কিনে দিতে চায়। রামু যখন ওনাদের সাথে কথাবার্তা বলছিল তখন একটু আজবই আচরণ করছিল।
এদিকে দেখা যায় রামুর মা গিয়ে সেই গাভীটাকে খুলে দেয়। এই ব্যাপারটা গ্রামবাসী তো অনেক রেগে যায় ওনার ওপর। তারপর এটা ওটা বলে সেখান থেকে চলে যায় সেই গাভীটাকে ধরার জন্য। কিছুক্ষণের মধ্যেই ওদের কাছে চলে আসে রামু। ওকে অনেক রাগান্বিত দেখা যাচ্ছিল। ওর ঘাড়ের পেছনে ভালো করে খেয়াল করে দেখা যায় পোকার মতো কোনো একটা কিছু ঢুকে গেছে ওর শরীরের ভেতর। ওখানে একটা গাঁটের মতো হয়ে আছে। এদিকে বিক্রম যখন সাইকেলটা নিয়ে যাচ্ছিল তখনই ওদের সাইকেলটা সামনে দিয়ে চলে যায় ওই গরুটা। এটাতে কনস্টেবলটা তার ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তখন ওরা খেয়াল করে দেখতে পায় গরুটার পিছনে অনেকগুলো মানুষ লাঠি হাতে নিয়ে দৌড়াচ্ছিল। তারপর একটা লোককে জিজ্ঞেস করে জানতে পারে পণ্ডিত বলে দিয়েছে এই গরুটাকে মেরে ফেলার জন্য, কারণ গতরাতে যখন ওই গরুটাকে দুধ দহন করা হয়েছিল তখন সেখান থেকে রক্ত বের হয়েছিল। এটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় বিক্রম আর নিজেই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে ওই গাভীটাকে বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই গরুটাকে ধরে ফেলে গ্রামবাসী। ওই গরুটাকে মারতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে বিক্রম আর পুরো গ্রামবাসীকেই মারতে শুরু করে। ওদেরকে বেদম পিটনা দিচ্ছিল বিক্রম। এতগুলো মানুষ মিলে ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। চোখের পলকেই ওদের সবাইকেই ধর্ষাই করে ফেলে আর গরুটাকে বাঁচিয়ে নেয়। এদিকে দেখা যায় পণ্ডিত এই উল্কাপিণ্ডটার কাছে এসে পূজা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে গ্রাম পঞ্চায়েত। বিক্রমের গরুটাকে বাঁচানোর ব্যাপারটা আবার একজন দেখে সে পঞ্চায়েতের ছেলেকে বলে। কথাটা শুনে সে তো অনেক রাগান্বিত হয়ে যায়, কারণ তার লোকজনকেই মেরেছিল বিক্রম। তারপর অনেক রাগান্বিত হয়ে ওর কাছে যায়, কিন্তু কনস্টেবল আর পঞ্চায়েত মিলে ওকে থামায়। তখন গ্রাম্যপ্রধান বিক্রমকে জিজ্ঞেস করে আপনি কেন এটা করছেন? আমাদের বিশ্বাসে আপনি আঘাত আনতে পারেন না এভাবে। তখন বিক্রম জানায় আপনারা তো কিছুই বোঝেন না, এখানে তো উল্কাপিণ্ড পড়েছিল, সেটার রেডিয়েশন গিয়ে হয়তো সরাসরি লেগেছিল ওই গরুটাতে, এর জন্যই সে দুধের জায়গায় রক্ত দিয়েছিল। এটার রেডিয়েশন যদি আপনাদের মধ্যে কারো গায়ে লাগতো তাহলে পেশাবের জায়গায় রক্ত বের হতো, তাহলে আপনারা কি করতেন? তাকে কি মেরে ফেলতেন? সেখানে থাকা সকল পণ্ডিতগুলো মিললেও বোঝাতে পারে না বিক্রমকে। উল্কাপিণ্ডটাকে কেন্দ্র করে ওরা যে পূজা করছিল সেটার সবগুলো ধূলিসাৎ করে দেয় বিক্রম। এতে গ্রামবাসীরা তোর ওপরে অনেক রাগান্বিত হয়ে যায় আর মারতে আসতে থাকে ওকে। তবে এখানে বড় মাপের একটা ঝামেলা হয়ে যাবে এটা বুঝতে পেরে পূজারী সবাইকে নিয়ে ওখান থেকে চলে যায়, কারণ বিক্রম তো হলো সরকারি সায়েন্টিস্ট। তখন থেকেই উল্কাপিণ্ড এবং ওই গরুটার দেখাশোনা করতে শুরু করে বিক্রম। একদিন যখন হাতুড় দিয়ে সেই উল্কাপিণ্ডটাকে ভাঙতেছিল বিক্রম, ঠিক তখনই সুন্দরী একটা মেয়ে চলে আসে ওই জায়গায়। ওর নাম দেবী। সে আসলে এই গ্রামের পূজারীর মেয়ে। দেবী এসেই তো বিক্রমের অনেক প্রশংসা করতে থাকে। গ্রামের মানুষ তো উল্কাপিণ্ডের আশেপাশেও যায় না, আর আপনি সেটা হাতুড়ি দিয়ে ভাঙতেছেন, আপনার কি একটুও ভয় লাগে না? তখন বিক্রম বলে ভয়ের কি আছে, তুমি যদি আমাকে বলো যে এলিয়েন এসেছে আমাদের দেশে তাহলে আমি সেটা বিশ্বাস করে নেব, কিন্তু ভূত আমি একদমই বিশ্বাস করি না। তখন দেবী বলে সবকিছুতে অবিশ্বাস করতে নেই, কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হয়, না হলে বড় মাপের ঝামেলায় পড়তে হয়। রাত্রেবেলাতেই দেখা যায় রামু খাবার খাচ্ছিল। একাই সে তিনজনের খাবার সাবার করে দেয় এবং আরও চায়। যখন ওর বউকে জানায় যে আর তো খাবার নেই, তুমি তো সবগুলোই খেয়ে ফেলেছ, তখন অনেক রেগে যায় রামু আর সবকিছু ভেঙে চুরে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর যে জিনিসটাতে করে গরুকে পানি খাওয়ানো হয় ওটার মধ্যে নিজের মুখটা দেখে ফেলে রামু। সেখানে ভয়ঙ্কর কিছু দেখতে পায় নিজের চেহারার জায়গায়। এটাতে অনেক ভয় পেয়ে যায় রামু। অন্যদিকে দেখা যায় বিক্রমকে নিজের বাড়িতে নিয়ে আসে ওই কনস্টেবলটা। ওর একটা ছোট্ট মেয়ে আছে, কিন্তু বাচ্চাটা কোনো কথাই বলে না ওর সাথে। এজন্য ওর হয়ে কনস্টেবলটা ক্ষমা চায় বিক্রমের কাছে। সাথে এটাও জানায় মেয়েটা আসলে অটিজমের রুগী। গ্রামের মানুষরা এই ব্যাপার স্যাপার একদমই বোঝে না আর ওকে পাগল বলে। এই ব্যাপারগুলো একদমই সহ্য করতে পারেনি আমার বউ আর নিজের জান দিয়ে দিয়েছিল। এটা বলে অনেক মন খারাপ করে ফেলে সেই কনস্টেবলটা। কিছুক্ষণ পরে বিক্রম চলে আসে বাহিরে ওই মেয়েটার কাছে আর জিজ্ঞেস করে উপরে তাকিয়ে তুমি কি দেখতেছো ওইভাবে? মেয়েটা একটা তারার দিকে ইশারা করে বলে ওইটা আমার মা, আমার মাকেই আমি দেখছি। বিক্রমের থেকেও তার মাকে দেখতে চায় সেই মেয়েটা। তখন একটা ছবি বের করে ওকে দেখায় বিক্রম, এটাই আসলে ওর মায়ের ছবি। পরদিন সকালবেলাতে বিক্রম এসে উল্কাপিণ্ডের কাছেই একটা টেন্ট গেড়ে শুয়েছিল। দেখা যায় কিছু একটা ওর দিকে অ্যাপ্রোচ করছিল, তবে কি যে অ্যাপ্রোচ করছিল সেটা দেখা যায় না। একটা নুপুরের শব্দে ঘুম ভেঙে যায় বিক্রমের। তারপর সে খেয়াল করে দেখতে পায় রামু এসেছিল তার গরুটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই গরুটাকে কোনোভাবেই দিতে চায় না বিক্রম। তখন ওকে মারতে শুরু করে দেয় রামু। ওর ফাইট করার ধরন দেখে মনে হচ্ছিল ওর ভেতরে কিছু একটা প্রবেশ করেছে আর তার রাগ কয়েক গুণ বেড়ে গিয়েছে। সে বেদম পিটনা দিতে থাকে বিক্রমকে। এক পর্যায়ে ওর মাথাটা পানির মধ্যে গিয়ে চুবায়। এটাতে অনেক বাজে অবস্থা হতে থাকে বিক্রমের। হঠাৎ করেই ঘন্টার আওয়াজ শুনে রামুর মাথায় কি যেন একটা সে অনুভব করার, সেখান থেকে অনেক কষ্ট পেতে থাকে। তখন তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বেঁচে যায় বিক্রম।
তারপর সে যখন হাত মুখ ধুচ্ছিল ঠিক তখনই সেখানে আবার চলে আসে দেবী। ওকে সব কিছুই খুলে বলে বিক্রম। হঠাৎ করে দেবী খেয়াল করে দেখতে পায় উল্কাপিণ্ডের কাছ থেকে একটু ধোঁয়া বেরোচ্ছে। সেখানে অনেক বড় একটা গর্ত হয়ে গিয়েছিল। এই জায়গাটায় থাবা দিয়ে বিক্রম বুঝতে পারে এটা তো অনেক গভীর, আর মনে হচ্ছে যে নিচে কোনো ফাঁকা জায়গা রয়েছে। ঠিক তখনই ওখানে কনস্টেবলটা আসতে থাকে। ওকে দেখে তো সেখান থেকে পালিয়ে যায় দেবী, কারণ ওকে যদি এই জায়গায় দেখে ফেলে সেই কনস্টেবলটা তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে তাকে। তখন কনস্টেবলটা তার মেয়েকে এনে বিক্রমের কাছে রেখে যায়। সকাল থেকে নাকি ওর কাছে আসার জন্য জিদ করছিল ওর মেয়েটা। ওকে রেখে সেখান থেকে চলে যায় কনস্টেবল। তারপর আবার বেরিয়ে আসে দেবী। ওরা তিনজনে মিলে সারাদিন অনেক মজা করে। রাতের বেলাতে বিক্রম যখন তার এক্সপেরিমেন্টগুলো করছিল ঠিক তখনই তিনজন মানুষ চলে আসে ওই জায়গায়, আর বলতে থাকে তাদেরকে নাকি কনস্টেবলটা পাঠিয়েছে এখানে কাজ করার জন্য। ওরা গিয়ে উল্কাপিণ্ডটার আশেপাশে খুঁড়তে শুরু করে। কিছুটা গর্ত করার পর হঠাৎ করেই সেখান থেকে গ্যাস বেরোতে থাকে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় ওরা, সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই শাবলটা নিয়ে নিজে নিজেই খুঁড়তে শুরু করে দেয় বিক্রম। এদিকে দেখা যায় রামু চলে আসে একটা জায়গায় আর পানি খেতে থাকে। তখন ওকে উপহাস করে অনেকে অনেক কথা বলছিল। একটু আগে তো তুই বলে গেলি যে তুই গরু নিয়ে আসবি, আর এখন মার খেয়ে এসেছিস ওর হাতে, এগুলো বলছিল আর অনেক হাসাহাসি করছিল। অনেকক্ষণ এসব কথাবার্তা শোনার পরে অনেকটাই ক্ষেপে যায় রামু, আর ওদেরকে মারতে শুরু করে। এক পর্যায়ে এক এক করে ওদেরকে জানেই মেরে ফেলছিল। সেখানে থাকা প্রায় সবাইকেই মেরে ফেলে রামু। তারপর পরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। সেই বাচ্চাটার কাছে গিয়ে দোলনা দিচ্ছিল রামু। অন্যদিকে দেখা যায় বিক্রম গর্তটা করতেছিল। কিছুক্ষণ পরে হঠাৎ করেই মাটিটা ভেঙে নিচে পড়ে যায় বিক্রম। এটা পুরোটাই দেখতে ছিল একটা গুহার মতো, আর দেওয়ালে ছিল বিভিন্ন আঁকাআঁকি করা। সাথে একটা শিবলিঙ্গের মতো কোনো জিনিসও দেখতে পায় বিক্রম। এখানে অনেক আগে হয়তোবা কেউ পুজো করত। এই সব কিছু মিলিয়ে পুরো আজবই লাগছিল এই গুহাটা। পরদিন সকালবেলাতে ওই মদের দোকানে চলে আসে পুলিশ, যেখানে রামু অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিল। যার যার পরিবারের লোক মারা গিয়েছিল তারা সবাই তো অনেক কান্না করছিল। সাথে গ্রামের অন্য সবাইও কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পরে একটু দূরে গিয়ে একটা গাছের সাথে দেখতে পায় একটা মহিলাকে মেরে ফেলেছিল। তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে একটা জমির ভেতরে আসে। সেখানে গিয়ে দেখতে পায় একজন একটা বাচ্চাকে নিয়ে পড়ে আছে। সে তখন বারবারই বলতে থাকে রামু সবাইকে মেরে ফেলেছে। ওই মহিলাটা যে কিভাবে মারা গিয়েছিল সেটাও বলে। যার বাচ্চাটাকে রামু দোল খাওয়াচ্ছিল তিনি কলসিতে পানি নিয়ে বাড়িতে ফিরে আসে। রামুকে দেখে সে একটুও ভয় পায় না, কারণ সে ওকে আগে থেকেই চিনত এবং খুব ভালোভাবেই জানত। কিন্তু আস্তে আস্তে ওই মহিলাটার কাছে যায় এবং গলাটা চিপ দিয়ে ওনাকে মেরে ফেলে। এই সুযোগে ওই বাচ্চাটা নিয়ে পালিয়ে গিয়েছিল লোকটা। তখন রামু গিয়ে নিজের মাথা নিজেই পাথরের সাথে মেরে রক্তাক্ত করতে শুরু করে। এই ব্যাপারগুলো শুনে তো গ্রামের সবাই অবাক, আর পঞ্চায়েতকে বলতে থাকে এখন আমাদের কি করা উচিত। আমাদের তো মনে হচ্ছে গরুটা বলি না দেওয়ার কারণে এইসব কিছু ঘটতেছে। তখন গ্রামের লোকদেরকে ভরসা দেয় পঞ্চায়েত, আর পুলিশকে গিয়ে বলে বিক্রমকে যেন ওই গ্রাম থেকে খুব তাড়াতাড়ি তাড়িয়ে দেওয়া হয়। তারপর পরে দুজন পুলিশ অফিসার চলে আসে বিক্রমের টেন্টে, আর বলতে থাকে গতকাল রাতে রামু 6 জন মানুষকে মেরে ফেলেছে। তারপরে সে নিজেও মাথা পাথরের সাথে মেরে নিজেও মারা গেছে। গ্রামবাসীরা সবাই বলতেছে যে এগুলো আপনার জন্যই হচ্ছে, তো আপনার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আজকে রাতের মধ্যে আপনি এখান থেকে চলে যান। তখন বিক্রম ওদের দুজনকে নিয়ে চলে আসে ওই গুহাটার মধ্যে। এখানের ব্যাপার স্যাপার দেখে তো ওরা দুজনেই চমকে ওঠে। এখানে অনেকগুলো মানুষের কঙ্কালও ছিল। তখন বিক্রম বলে এই কঙ্কালগুলোকে শহরে নিয়ে গিয়ে টেস্ট করাতে হবে, তাহলে এগুলোর পেছনের ঘটনাগুলো জানা যাবে যে এটা কতটা পুরনো। কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই মানতে চাইছিল না, কারণ এবার যদি গ্রামবাসীরা বিক্রমের ওপর খেপে যায় তাহলে একদম মেরেই ফেলবে। তারপরে কঙ্কালগুলো বিক্রমকে একেবারে দিয়ে দিতে চায়, এই শর্তে যে তাহলে বিক্রম যেন এই গ্রাম থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই সেই টেন্টে চলে আসে দেবী। তখন বিক্রম ওকে বলে রামু তো পাগল হয়ে গিয়েছিল, আর গ্রামবাসীদের রয়েছে অন্ধবিশ্বাস। তবে একটা জিনিস সত্য, ভয় আরও একটা ভয়ের জন্ম দেয়, তো ভয়কে একদম শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হয়। তার পরপরই সেখানে চলে আসে রামুর মা। গরুর বাচ্চাটাকে নিয়ে এসেছিল তিনি। সে নাকি গত 2 দিন ধরে কোনো ঘাস পাতাই খাচ্ছিল না, আর সাথে বিক্রমকে একটা রিকোয়েস্ট করে ওর ছেলের লাশটা নিয়ে আসার জন্য গ্রামে। বিক্রমও তাই চলে আসে হাসপাতালে। ওখানে আরও 2 জন পুলিশ উপস্থিত ছিল। তখন ডাক্তার বলতে থাকে আপনাদের কি মনে হয় ও কিভাবে মারা গেছে? সবাই তখন বলে যে নিজের মাথা পাথরের সাথে মেরেই তো মারা গেছে মনে হচ্ছে। ডাক্তার জানায় প্রথমে আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু পরে ভালোভাবে সবকিছু দেখে বুঝতে পারি যে না, এটা ব্যাপার নয়। মানুষের ঘাড়ে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে, সেটা যদি কোনোভাবে ব্রেক করা হয় তাহলে মানুষ মারা যায়।
এটা সম্পর্কে তো কোনো ধারণা রামুর থাকার কথা নয়। তারপর আরও একটা ব্যাপার দেখায়, ওর পিঠে একটা ক্ষতের চিহ্ন দেখা যায়। এটা অনেক প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে হয়েছে এমনটা, আর সে কারণে মৃত্যু হয়েছে রামুর। এদিকে দেখা যায় সেদিন যে রামুর থেকে বাচ্চাটাকে যে লোকটা বাঁচিয়েছিল তার ঘাড়েও রামুর মতো ওইরকমই একটা চিহ্ন চলে আসে। ওর ভেতরে মনে হচ্ছে কোনো একটা পোকা কিলবিল করছে। পরদিন সকালবেলাতে বিক্রম কোথা থেকে যেন তার টেন্টে ফিরতেছিল। ঠিক তখনই সে সেখানে ধোঁয়া দেখতে পায়। দৌড়ে গিয়ে ভালো করে দেখে সব কিছু পুড়িয়ে দিয়েছে কেউ একজন। ওখানে তার মায়ের যে ছবিটা ছিল সেটাও পুড়ে গিয়েছিল। এই ব্যাপারগুলোতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় বিক্রম। তারপর একটু খোঁজাখুঁজি করতেই সেখানে একটা ব্রেসলেট পায়। এটা দেখেই বুঝে যায় যে পঞ্চায়েতের ছেলেটারই কাজ হয়তো। তারপর সেটা নিয়ে অনেক রাগান্বিত হয়ে চলে আসে গ্রামের মধ্যে, আর পঞ্চায়েতের ছেলের মুখে সেটা ছুঁড়ে মারে, বলতে থাকে, আমি আজকে গ্রাম ছেড়ে চলে যেতাম, কিন্তু এখন আর আমি এই গ্রাম ছেড়ে যাব না। তুই তো আমাকে মারতে চেয়েছিলি তাই না? তোরা তো পারিসই মানুষকে মেরে ফেলতে, কখনো বা মানুষ কখনো বা পশু পাখি। অন্ধবিশ্বাস তোদেরকে একদম কানা বানিয়ে দিয়েছে। এর শেষ না দেখে আমি গ্রাম ছেড়ে যাচ্ছি না। তারপর ওদেরকে আরও অনেক থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায় বিক্রম, আর কনস্টেবলটার সাথে চলে আসে ওর বাড়িতে। ঠিক তখনই সেখানে দেবী দেখা করতে আসে ওর সাথে, আর ওকে কোথাও একটা ডেকে নিয়ে যায়। দেখা যায় ডাক্তার, 2 পুলিশ এবং বিক্রম মিলে একটা জানালা দিয়ে দেখছিল যার ঘাড়ের মধ্যে ওই পোকাটা ঘোরাঘুরি করতেছিল। ওকে অজ্ঞান করার জন্য ডাক্তার একটা ইঞ্জেকশন নিয়ে এসেছিল তার সাথে করে। তারপর কনস্টেবলটাকে পাঠায় ওকে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য। প্রথমে তো কনস্টেবলটা ভয় পাচ্ছিল অনেক, কিন্তু তারপরে ওই যেহেতু সবচাইতে নিম্নমানের কর্মকর্তা, তো এই কাজটা তো ওকেই করতে হবে। ওকে ডাক দেয়। যখন সে বের হয় তখন ইঞ্জেকশনটা দিয়ে দেয়। সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় ওই লোকটা। তারপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে থাকে হাসপাতালের উদ্দেশ্যে। এদিকে দেখা যায় গ্রামের একটা মেয়ে রাত্রেবেলাতে বাতি জ্বালিয়ে গোসল করার জন্য যায়। যখন সে গোসল করতেছিল তখন কিছু একটা আওয়াজ শুনতে পায়। এটাতে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে কাপড় চোপড় পরে নেয়। ঠিক তখনই সেখানে চলে আসে পঞ্চায়েতের ছেলে বালু। আসলে এরা দুজনে একে অপরকে ভালোবাসত। ওরা দুজনের রোমান্স করতে থাকলে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়। তখন লাইট নিয়ে গিয়ে বাইরে দেখতে থাকে বালু। কিছু একটা দেখতে পায় বালু, আর কারো সাথে ফাইট করতে শুরু করে। তারপর বালুকে ছেড়ে সেই জিনিসটা যায় ওই মেয়েটার দিকে। ওই জিনিসটা দেখে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল মেয়েটা। তারপর ওখান থেকে জোরে একটা আওয়াজ আসে, অজ্ঞান হয়ে যায় সেই মেয়েটা। দেখা যায় সেখান থেকে কোনো মতে বালু দৌড়ে পালিয়ে আসে আর বিভিন্ন দরজায় গিয়ে মানুষজনকে ডাকতে শুরু করে, কিন্তু কেউই যেন ওর ডাকে সাড়া দিচ্ছিল না। এদিকে দেখা যায় বিক্রম এবং কনস্টেবলটা একটা রুমের মধ্যে এসেছিল। তখনই অন্য আরেকটা কনস্টেবল এসে ওদেরকে জানায় কৃষ্ণা সবাইকে মেরে সেখান থেকে পালিয়েছে। ডাক্তার আসে অ্যাম্বুলেন্সের মধ্যে। ঠিক তখনই সেখানে চলে আসে বালু আর ওদেরকে ডেকে নিয়ে যায়। ওদের সবাইকে নিয়ে চলে আসে ওই মেয়েটার বাড়িতে, সবকিছু খুলে বলে যে এখানে কী ঘটেছে। তারপর ওখান দিয়ে টেনে নিয়ে যাওয়া একটা দাগ দেখতে পায়, সেদিকেই যেতে থাকে ওরা সবাই। এদিকে দেখা যায় কৃষ্ণা ওই মেয়েটাকে নিয়ে চলে আসে একটা খড়ের গাদার কাছে। ওই সময়টায় মেয়েটা অজ্ঞান ছিল। ওর সাথে ইন্টিমেট হওয়ার জন্য ওকে বিভিন্নভাবে টাচ করতে শুরু করে কৃষ্ণা। ঠিক তখনই মেয়েটা জ্ঞান ফিরে পায় আর ওকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে থাকে। ওর পেছন পেছন ওকে তাড়া করছিল কৃষ্ণা। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই চোর পুলিশের খেলা। ততক্ষণে বিক্রমেরা সবাই চলে এসেছিল ওই জমির পাশেই। মেয়েটা পালাতে পালাতে একটা জায়গায় এসে মনে করে হয়তোবা ওকে হারাতে সক্ষম হয়েছে, কিন্তু কৃষ্ণা তোর পেছনেই দাঁড়িয়েছিল। এটা দেখা মাত্রই মেয়েটা একটা চিল্লানি দেয় আর সেখান থেকে আবারও দৌড়াতে শুরু করে। এই শব্দটা আবার শুনতে পায় এরা চারজনা সেদিকেই যায়। এদিকে তাড়াতে তাড়াতে এক পর্যায়ে মেয়েটাকে ধরে ফেলে কৃষ্ণা। অনেক চিল্লাচিল্লি করতে থাকলে ওকে কোনোভাবেই ছাড়ছিল না, আর ওর সাথে ইন্টিমেট হয় কৃষ্ণা। মেয়েটার অবস্থা খুব খারাপ করে ফেলে। ওকে জানে মেরে ফেলার জন্য বিশাল বড় একটা পাথর উঠে নেয় কৃষ্ণা। ঠিক তখনই ওরা চারজন ওই জায়গায় এসে পৌঁছে। ওদের দেখে একটা হাসি দেয় কৃষ্ণা, আর ওদের শত বারণ করা সত্ত্বেও সেই পাথরটা ফেলে ওর মাথাটা একদম ভর্তা বানিয়ে ফেলে। তারপর সেখান থেকে পালিয়ে যায় সে। তখন ওরা চারজন মিলে খুঁজতে শুরু করে কৃষ্ণাকে। বেশি জায়গা কাভার করার জন্য ওরা আলাদা হতে থাকে। এক পর্যায়ে বালুকে ধরে ফেলে কৃষ্ণা। তখন সেখানে আবার ওরা তিনজন চলে আসে, এতে বালুকে ছেড়ে দেয়। বালু তখন উঠেই একটা দৌড় লাগায়। তখন ওর পিছন পিছন দৌড়াতে শুরু করে দেয় কৃষ্ণা। অনেকক্ষণ এভাবে দৌড়াদৌড়ি করার পর একবার ওকে ধরেই ফেলে। ওকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ওরা তিনজন। আর বিক্রম বুদ্ধি করে একটা হারিকেন নিয়ে সামনে থাকা খড়ের গাদাটা জ্বালিয়ে দেয়। ঠিক তখনই কেন জানি কৃষ্ণার ঘাড়ে থাকা ওই পোকাটা বেরিয়ে যায়, আর কৃষ্ণা ওই জ্বলন্ত খড়ের গাদার মধ্যে গিয়ে লাফ দেয়। জ্বলে পুরো একদম ভস্ম হয়ে যায় কৃষ্ণা। তারপরই বিক্রম খেয়াল করে দেখতে পায় হারিকেনের কাঁচের মধ্যে ভূতের মতো দেখতে একটা জিনিস।
এটা দেখে তোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এই ব্যাপার স্যাপার নিয়েই সে চিন্তা করছিল। তার পরপরই আবার কৃষ্ণার বডিটা দেখার জন্য চলে আসে হাসপাতালে। ডাক্তার জানায় কৃষ্ণা ঠিক রামুর মতো কারণেই মারা গিয়েছে। আর দুজনেরই ইমোশনালি অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল। এখানে বিক্রমের বড় স্যারও এসেছিল। তিনি বলতে থাকে এই গ্রামে পাঠিয়ে তোমাকে আমি অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছি, তো চলো এই উল্কাপিণ্ডটাকে নিয়ে আমরা শহরে চলে যাই, সেখানেই আমাদের সম্পূর্ণ সামনের রিসার্চটা হবে। কিন্তু কোনোভাবেই এই গ্রামটা ছেড়ে যেতে চায় না বিক্রম। আর বলতে থাকে এখানে আমি যা দেখেছি এটা আমার চিন্তার একদম বাহিরে। আর এখানে থাকা সেই কঙ্কালগুলো আর এই উল্কাপিণ্ডটার মধ্যে কোনো না কোনো সম্পর্কটা তো রয়েছে। আর এমনটা তো নয় যে এগুলোর পেছনের কারণ আমি নিজেই। যদি এমনটা হয় তাহলে এই গিল্ট নিয়ে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না স্যার। এর জন্য এই সমস্যাটা গ্রামে থেকেই আমাকে নিজেকেই সলভ করতে হবে। তখন ওর বসও রাজি হয়ে যায়। সেখান থেকে গ্রামে ফিরে আসার পরপরই ওর কাছে চলে আসে দেবী। তখন বিক্রম বলতে থাকে আমি আসলে এতদিন অনেক ভুল বুঝেছিলাম। সায়েন্স ছাড়া আমি কোনো কিছুই চিন্তা করতে পারতাম না, কিন্তু এখন আমার চোখটা খুলে গিয়েছে। তখন দেবী বলে ওঠে এখন তো তুমি বুঝতে পারছো আসল সত্যটা কি। সব কিছুকে অবিশ্বাস করতে নেই, এটা তোমাকে কিন্তু আমি আগেই বলেছিলাম। এগুলো শোনার পরে বিক্রম আরও জানায় গ্রামে কত মানুষ মারা যাচ্ছে, আমি তাদের কাউকেই বাঁচাতে পারছি না। এই ব্যাপারগুলো আমার যখন মনে পড়ে তখন আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারি না। তখন দেবী বলে ওঠে একটু ভালো করে চিন্তা করে দেখো তো সব কিছু কোথা থেকে শুরু হয়েছিল। তার পরপরই বিক্রম আর দেবী চলে আসে ওই গুহাটার মধ্যে। দেখতে থাকে যে সেখানে কি কি রয়েছে। দেওয়ালে অনেকগুলো ছবি দেখতে পায় বিক্রম। তারপর হঠাৎ করেই কিছু একটা জ্বলতেছিল। এই ছবিটার মতো আরও একটা ছবি কোথাও একটা দেখেছিল বিক্রম। পরে ওর মনে পড়ে যায় যে কনস্টেবলের মেয়েটা এঁকেছিল এই ছবিটা। তারপর পরে চলে আসে ওই কনস্টেবলটার মেয়ের কাছে আর ওকে জিজ্ঞেস করে এই ছবিটা তুমি কোথা থেকে এঁকেছিলে, তোমার কি মনে আছে? তখন ওই ছোট্ট মেয়েটা জানায় যে মন্দিরে থেকে। তারপর ওকে সাথে নিয়ে চলে আসে মন্দিরে। একটা সিলিংয়ের ওপরে ওই ছবিটা দেখতে পায় ওরা। সেই ছবিটার ভেতরে আবার অনেকগুলো ছিল লেখা। ওখানে মশাল ধরার সাথে সাথেই সেই সবগুলোই দেখা যায়। তখন সেখানে লেখাগুলো পড়তে শুরু করে দেয় বিক্রম। শিব এবং একটা শয়তানের ফাইট হয়েছিল। তখন শিবের মাথা থেকে একটা ফোঁটা ঘাম পড়ে। সেটা মাটিতে পড়ার সাথে সাথে ওটা থেকে অদ্ভুত রকমের একটা জীবের সৃষ্টি হয়। সেটার ক্ষুধা কখনোই মিটত না। ছোট ছোট জিনিস খেতে খেতে তারপরে পাহাড় পর্বত পর্যন্ত খেয়ে নেয় সেই জন্তুটা। একসময় সেটা এত বড় হয়ে যায় যে গোটা পৃথিবীকেই একবারেই সে খেয়ে ফেলতে পারবে। তখন সব মানুষই তার ভয়ে ব্রহ্মার কাছে সাহায্য চায়। তার নির্দেশেই অনেকগুলো দেবদেবী একসাথে হয় আর চারদিক থেকে ঘিরে ফেলে ওই জন্তুটাকে। তারপর সবাই মিলে সেটাকে পৃথিবীর নিচেই আটকে দেয়। যে জায়গাগুলোতে দেবদেবীরা বসেছিল ওই জায়গাগুলোতেই এক একটা মন্দির তৈরি হয়। তবে এখানে একটা জিনিস কেউ খেয়াল করেনি, শিব যে শয়তানটার সাথে লড়াই করতেছিল তার মাথা থেকেও এক ফোঁটা ঘাম পড়েছিল পৃথিবীতে। সেই ঘামটা থেকে আরও একটা জন্তুর তৈরি হয়। সেটা অন্য কোনো কিছু খায় না। সেই জন্তুটা শুধুমাত্র মানুষের ইমোশন খায়। মানুষের ভেতরে প্রবেশ করে, তার ভেতরে থাকা রাগ, জিদ, লোভ, লালসা শতগুণ বাড়িয়ে দেয়। আর যখন তার সব কিছুই পূরণ হয়ে যায় তখন পিঠের পেছনে একটা জায়গা দিয়ে বের হয়ে যায় সেই জন্তুটা। আর সাথে সাথেই মারা যায় ওই মানুষটা। এভাবে কারোর না খেয়াল করাতেই অনেকগুলো গ্রাম ধ্বংস করে ফেলে। এই জন্তুটা একবার একটা যোগিনীর ভেতরে ঢুকেছিল। ওর ভেতরে খারাপ কোনো ইমোশনে ছিল না, এর জন্য ভেতরেই কট খেয়ে গিয়েছিল সেই জন্তুটা। এই ব্যাপারটা আবার বুঝে ফেলেছিল তুই গুরু। তারপর গ্রামের সকল মানুষকে তিনি এই ব্যাপার সম্পর্কে জানায়। এটা শুনে তো গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায়। যদি কোনোদিন সেই যোগিনীর মনে খারাপ কোনো কিছু আসে বা যদি কোনোদিন তার মৃত্যু হয়ে যায় তাহলে তো ওই জন্তুটা বেরিয়ে আসবে আর সবাইকে আবার অ্যাটাক করতে থাকবে। সবার এমন কথা শুনে সেই যোগিনীটা নিজেই ডিসাইড করে তার জীবনটা দান করে দেওয়ার জন্য। সে জন্তুটাকে আটকে ফেলে দেবে একটা জায়গায়। সেই যোগিনী শুধু গ্রামের মানুষদের থেকে একটা শপথ নেয় যে সবাই ধর্মের পথে থাকবে এবং ভালোভাবে থাকবে। এই জন্য এই গ্রামের নামটা করা হয়েছিল সাম্ভালা, মানে শান্তির গ্রাম। আর তখন থেকেই তিনি এই গ্রামের রক্ষক রাজেশ্বরী দেবী বলেই ওনাকে সবাই পূজা করত। এই সব কিছু একটা ছবি দেখেই বুঝে ফেলেছিল বিক্রম। ওরা যখন মন্দিরটা থেকে বের হচ্ছিল তখন বিক্রম খেয়াল করে দেখতে পায় দেবী কোথায় যেন চলে গেছে। এদিকে পুরো গ্রামের মানুষজন লাঠিসোঁটা নিয়ে আসতে থাকে ওকে মারার জন্য মন্দিরের উদ্দেশ্যেই। এসে ওকে মন্দিরের গেটেই পেয়ে যায়। এক একজন তো এক এক রকম কথা বলছিল। ওকে না তাড়ানো পর্যন্ত গ্রামের মৃত্যুর মিছিল কখনোই শেষ হবে না। বিক্রম বারবারই একটা কথা বলতে চাইছিল, কিন্তু ওর কথা শোনার মুডেই ছিল না গ্রামবাসী। তখন সে মন্দিরের সামনে কয়েকটা নারিকেল ভাঙে। সবগুলো নারিকেলই ভালো বের হয়। আর ওদের বিশ্বাস হলো যদি কারো মন সাফ থাকে তাহলে তার নারিকেলটা ভালো বের হবে।
আর যদি কারো মনে সমস্যা থাকে বা যদি সে মিথ্যে কথা বলে তাহলে সেটা পচা বেরোবে। তারপর হাতে খানিকটা সাদা রং নিয়ে নিজের মাথায় মাখে আর সবাইকে বলতে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের বিশ্বাস নিয়ে মজা উড়িয়েছি। এতদিন আমি মনে করতাম যে সায়েন্সের ওপর আর কিছুই নেই, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এটা ছাড়াও অনেক বড় বড় ব্যাপার স্যাপার আছে। এখানে এতদিন ধরে যা হচ্ছে এগুলো গ্রামের ইতিহাসের মধ্যেই লুকায়িত, সেটা জানার জন্যই আমি এই মন্দিরটাতে এসেছিলাম। এত কিছু শুনেও বিক্রমের কোনো কথাই শুনতে চাইছিল না গ্রামবাসী এবং কোনো কথা বিশ্বাসও করছিল না। তখন বিক্রম বলে ওঠে, আমার কথা না হয় আপনারা নাই বিশ্বাস করলেন, কিন্তু এই গ্রামের পূজারীর মেয়ের কথা তো আপনারা বিশ্বাস করবেন, তাই না? তারপর পরে নিয়ে আসা হয় পূজারীর মেয়েকে। এই ছোট্ট মেয়েকে দেখে একদমই চিনতে পারে না বিক্রম। সে যাকে পূজারীর মেয়ে মনে করেছিল সে তো এটা নয়। তখন বিক্রম বলতে থাকে যে দেবী কোথায়, দেবীকে ডেকে আনুন। কিন্তু গ্রামের সবাই বলে ওঠে যে দেবী নামের তো কেউ এই গ্রামে নেই, আর পূজারীর মেয়ে তো একটাই, আর এটাই হলো পূজারীর মেয়ে। তার মানে এতক্ষণ ধরে বিক্রম সবকিছু মিথ্যে কথা বলছিল ওদের সাথে। এই ব্যাপারগুলোতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় ওর ওপর সবাই। ঠিক তখনই সেখানে দাদিমাকে দেখতে পেয়ে বিক্রম গিয়ে ওকে জিজ্ঞেস করে, আপনি যে সেদিন আমার কাছে এসেছিলেন সেদিন দেবীকে আপনি আমাদের সাথে দেখেননি? কিন্তু দাদি ওকে অবাক করে দিয়ে বলে যে সেদিন তো আমি তোমাকে একাই দেখেছিলাম বাবা, আমি তো কোনো মেয়েকে দেখিনি। তুমি যখন ওদিকে তাকিয়ে কথা বলছিলে তখন তো আমি ভেবেছিলাম যে তুমি হয়তো বা নিজে নিজেই কথা বলছো। এটা শুনে অনেক বড় মাপের শক খেয়ে যায় বিক্রম। তখনই বিক্রম এগিয়ে গিয়ে কনস্টেবলটার ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি তো দেবীর সাথে খেলেছো তাই না? তো তোমার তো ওর কথা মনে থাকার কথা। তখন ওই ছোট্ট মেয়েটা বলতে থাকে যে হ্যাঁ, আমার তো মনে আছে। বিক্রম তখন বলে ওঠে যে তাহলে তুমি সবাইকে বলো। তখন ওই ছোট্ট মেয়েটা মন্দিরের ভেতরে থাকা দেবীকে দেখিয়ে দিয়ে বলে, ওটাই আমার দিদি, আর ওনার সাথে আমি সেদিন খেলেছিলাম। এই কথাটা শুনে বিক্রম সহ সেখানে থাকা সবাই শক খেয়ে যায়। দেখা যায় ওই যে যোগিনী তার নিজের জীবনদান করেছিলেন সেটা আসলে দেবী ছিল। ওনার পুরো নাম হচ্ছে রাজেশ্বরী দেবী। কিন্তু তারপরেও গ্রামবাসীরা ওকে বলতে থাকে, আমাদের মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস আমাদের সাথে, আর ওই বাচ্চাটাকেও তুই মিথ্যে কথা শিখিয়েছিস। ঠিক তখনই বড় মাপের একটা পূজারী বলে ওঠে, তোমরা সবাই কিন্তু ভুল করছো, ওরা দুজনে যা বলছে সেগুলো একদমই সঠিক। ওরা যেই দেবীর কথা বলছে সেটা আসলে আমাদের রাজেশ্বরী দেবী, মানে আমরা যাকে পূজা করি সেই দেবী। এই কথাটা শুনে সবাই অবাক। যখন গ্রামটাতে উল্কাপিণ্ডটা পড়েছিল তখন ওই বন্ধনটা ভেঙে গিয়েছিল আর সেখানে থাকা ভূতটা বেরিয়ে এসেছিল। তখন অন্ধকার থেকে মা রাজেশ্বরীও বের হয়েছিল আমাদেরকে সাবধান করার জন্য। যার শরীরের মধ্যে ওই ভূতটা ঢুকবে তার ঘাড়ে একটা গাঁঠ হয়ে থাকবে, ওকে ধরে নিয়ে গিয়ে মাটির মধ্যে জীবিতই গেড়ে ফেলতে হবে, তাহলেই একমাত্র সমস্যাটার সমাধান করা সম্ভব। এর জন্য খুব তাড়াতাড়ি ওই মানুষটাকে বের করতে হবে যার ভেতরে এবার প্রবেশ করেছে ওই ভূতটা। তখন গ্রামবাসীরা সবাই যেতে থাকে ওই ভূতটাকে খোঁজার জন্য। সবাই চলে যাওয়ার পরপরই বিক্রম পূজারীকে গিয়ে বলে, এটা কখনোই তো সমাধান হতে পারে না গুরুজি, একটা মানুষের বলি আমরা কিভাবে দিব? পূজারী তখন বলে যে তুমি ঠিকই বলেছ, কিন্তু যখন একটা মানুষ আর পুরো গ্রামকে চুজ করতে হয় তখন আমি গ্রামকেই চুজ করব। আর তোমাকে যেহেতু স্বয়ং দেবী দর্শন দিয়েছেন তো এটার কোনো না কোনো কারণ তো রয়েছে, তো এটার সমাধান কি করা যায় এটা তোমাকেই বের করতে হবে। এদিকে দেখা যায় ওই ভূতটা বালুর মায়ের মধ্যে ঢুকে যায়। তার বাড়িতে কাজ করতেছিল দুজন কাজের মহিলা। একজনের হাতে সুন্দর সোনার একটা আংটি দেখতে পায় তিনি। আসলে এটা নেওয়ারই ছিল তার লোভ। তখন তার আঙ্গুলটা সহই ছিঁড়ে সেটা নিয়ে নেয় ওই মহিলাটা। আর যেহেতু তার লোভটা পূরণ হয়ে গিয়েছে এর জন্য ওই গাঁটটা ফেটে বেরিয়ে যায় সেই ভূতটা, আর পানিতে ঝাঁপ দিয়ে মারা যায় বালুর মা। তখন সেই ভূতটা আবার ঢুকে পড়ে কাজের মেয়েটার ওপরে। কাজের মেয়েটা চলে আসে একটা বাড়িতে। তখন সেখানে থাকা লোকজনের ওকে অনেক করে কথা শোনাতে থাকে অযথাই। আসলে ওরা সবসময়ই এমনটাই করতো ওর সাথে, এর জন্যই ওদের ওপরে অনেক রাগান্বিত ছিল কাজের মহিলাটা। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই বউ, স্বামী এবং তাদের বাচ্চাটাকে মেরে ফেলে সেই কাজের মহিলাটা, আর সাথে নিজেও মরে যায়। এই ব্যাপারটাতে পুরো গ্রামবাসী তো একদম অবাক হয়ে যায় আর বলতে থাকে, ভূতটা পুরো গ্রামের মানুষকে না মারা পর্যন্ত এখান থেকে মনে হয় না যাবে। ওই ভূতটা ওই সময় আসলে কুকুরটার মধ্যে ঢুকে পড়েছিল। একটা ছেলে তাকে প্রত্যেক দিনই ঢিল মারত, আজকেও তেমনই ওকে ঢিল মারে। সাথে সাথে কুকুরটা ওকে তাড়িয়ে ধরে। তখন দৌড়াতে দৌড়াতে সেই ছেলেটা একটা লোকটার কাছে এসে বলে যে কুকুরটা নাকি তাকে অযথাই তাড়াচ্ছে। তারপর কুকুরটা সেই লোকটার ওপরে ঝাঁপাতে গিয়ে নিচে পড়েই মারা যায়, আর সেই ভূতটা তখন ওই লোকটার মধ্যেই ঢুকে পড়ে। তারপর সে বাড়িতে চলে আসে। বাচ্চাটার ওপর সে অনেক রাগান্বিত ছিল কেন জানি, এজন্য ঘরের মধ্যে ঢুকে যায় ওকে মারতে। এই ঘটনাটা আবার পুরো গ্রামেই ছড়িয়ে পড়ে। অনেক মানুষ চলে আসে ওকে থামানোর জন্য। এতগুলো মানুষ মিলে ওই একটা লোককেই থামাতে পারছিল না। তার নেশায় ছিল শুধু ওই ছোট্ট মেয়েটিকে মারা।
তখন সেখানে চলে আসে বিক্রম আর ওদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। ওদের মারামারি অনেকক্ষণ পর্যন্তই চলে। তারপরে সবাই মিলে বেঁধে ফেলে সেই লোকটাকে। তখন পূজারি বলে ওঠে ওকে জীবিতই সমাহিত করতে হবে। এটা শুনে সবাই যেন থমকে যায়। সেদিন রাত্রেবেলাতে ওকে বাঁচানোর জন্য বিক্রম যায় ওই জায়গাটিতে যেখানে ওকে বেঁধে রাখা হয়েছিল। গিয়ে দেখতে পায় সেই দড়িটা দাঁত দিয়ে কেটে পালিয়েছে ওই লোকটা। তারপর ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে বিক্রম এবং ওই কনস্টেবলটা। বেশি জায়গা কাভার করার জন্য ওরা দুজনে দুদিকে যায়। এক পর্যায়ে কনস্টেবলটা দেখতে পায় সেই লোকটাকে, কিন্তু সে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য একটা জায়গায় লুকিয়ে থাকে। তবে এতেও লাভ হয় না। সেখানে ওকে ধরে ফেলে ওই লোকটার পানির মধ্যে ফেলে দেয়। বিক্রম যখন ওখানে ওকে এসে দেখতে পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মারা গেছে কনস্টেবলটা। ওকে ধরে নিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে বিক্রম, আর পেছনের সব কাহিনী মনে করতে থাকে। এই গ্রামে আসার পর থেকে ওকে সবসময় সাথ দিয়েছিল এই কনস্টেবলটা। এদিকে ওই লোকটাকে আবার ধরে ফেলেছিল গ্রামের মানুষজন, কিন্তু তাদের সবাইকে এদিক ওদিক ফেলে দিয়ে আবারও যেতে থাকে সেই মেয়েটাকে মারার জন্য। এরকম ধস্তাধস্তি করতে করতে একজন ওর বুকের মধ্যে ধারালো কিছু একটা ঢুকিয়ে দেয়। তবে তারপরে ওই লোকটা কিছু না দেখেই ওই মেয়েটার দিকেই আগাতে থাকে। এই ব্যাপারটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়, ওকে রাস্তা করে দেয়। তারপর সে আবারও কোনো একটা জায়গায় যেতে থাকে, কিন্তু একটা জায়গায় এসে পড়ে যায়, কারণ ওই ধারালো জিনিসটা ওর হার্টের মধ্যে ঢুকেছিল। পরদিন সকালবেলাতেই কনস্টেবলটার শেষ কার্য সম্পন্ন করা হয়। এটাতে সবচাইতে দুঃখী হয় তার মেয়ে আর বিক্রম। বিক্রম যখন তার মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় ওই মেয়েটার পিঠের মধ্যেও গার্ড বের হয়েছে, মানে ভূতটা এবার ঢুকে পড়েছে ওই মেয়েটার ভেতরে। সেদিন রাত্রেবেলাতে যখন ওই লোকটা মারা গিয়েছিল তখন তার পাশেই ঘুমাচ্ছিল ওই ছোট্ট মেয়েটা। এটা দেখে বিক্রম ওকে নিয়ে পালিয়ে যেতে থাকে এই গ্রাম ছেড়েই। কিন্তু ছোট্ট মেয়েটার পিঠের থাকা ওই গার্ডটা দেখে ফেলে একজন লোক, আর পঞ্চায়েতের বাড়িতে সে সবকিছু খুলে বলে। তখন পঞ্চায়েতের ছেলে অনেক রাগান্বিত হয়ে কিছু লোকজন নিয়ে চলে যায় ওখানে, আর অনেক মারধর করতে থাকে বিক্রমকে। তারপর সেখানে তাকে অজ্ঞান করে ফেলে ওই ছোট্ট মেয়েটাকে ধরে নিয়ে চলে আসে ওই গুহাটার কাছে। তাকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলার সকল প্রক্রিয়া শুরু হয়ে যায়। তখন সেখানে চলে আসে ওই বড় পূজারি। এদিকে দেখা যায় বিক্রম ওখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে দেবী। আসলে এই গ্রামে যখন বিক্রম প্রথম এসেছিল তখন থেকেই দেবীর পায়েলের আওয়াজটা শুনতে পেত সে, আর এজন্যই হয়তোবা দেবী তাকে দেখা দিয়েছিল। এখানে দেবী আসার পরপরই জ্ঞানটা ফিরে পায় বিক্রম। তখন দেবী ওই বাচ্চাটাকে বাঁচানোর কথা বলে। কিছুক্ষণের মধ্যেই বিক্রম চলে আসে ওই গুহাটার কাছে যেখানে বাচ্চাটাকে জীবিতই পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছিল। সেখানে এসে ফাইট করতে শুরু করে দেয় গ্রামবাসীর সাথে। একদম সবাইকে কুত্তা মারা মারছিল বিক্রম। অনেকক্ষণ মারামারি করার পরে একটু পেরেশানি হয়ে উঠছিল বিক্রম। তখন সবাই মিলে ওকে ধরে ফেলে আর বাচ্চাটাকে পুঁতে ফেলার সকল জোগাড় করতে থাকে। একটা পূজারি তখন সেখানে যায় আর ঘন্টা বাজিয়ে পূজা করতে শুরু করে। তখন ওই ঘন্টার আওয়াজে একটা উতলা ভাব হচ্ছিল সেই মেয়েটার মধ্যে থাকা ভূতটার, এটা খেয়াল করে বিক্রম। সাথে সাথে ওর মনে পড়ে যায় যে প্রথম ভূতটা যার ভেতরে ঢুকেছিল সে তো মারতে এসেছিল বিক্রমকে, কিন্তু যখন ওই ঘন্টার আওয়াজটা শুনতে পেরেছিল তখন সেখান থেকে মাথা ধরে নিয়ে পালিয়ে গিয়েছিল সেই ভূতটা। তার মানে ভূতটা ঘন্টার আওয়াজ কোনোভাবেই নিতে পারে না। তখন হাতে করে অনেকগুলো ঘন্টি নিয়ে বিক্রম আবার ওই গ্রামবাসীদেরকে মারতে শুরু করে। এটার আওয়াজ কোনোভাবেই নিতে পারছিল না ওই বাচ্চার মেয়েটার ভেতরে থাকা ওই ভূতটা। সাথে সাথে দেবী তার শক্তি দিয়েও অনেকগুলো ঘন্টা বাজিয়ে দেয়। এই ব্যাপারগুলোতে ভূতটার কোনোভাবেই নিতে পারে না আর বাচ্চাটার ভেতর থেকে বেরিয়ে আসে। তারপরও ঘন্টাটা বাজানো থামে না। অনেকক্ষণ ধরে এমন চলতে থাকলে ভস্ম হয়ে যায় একদম সেই ভূত। বেঁচে যায় সেই ছোট্ট বাচ্চা। গ্রামবাসীরাও তো এতে অনেক খুশি। পরদিন সকালবেলাতেই গ্রাম ছেড়ে চলে যেতে থাকে বিক্রম এবং ওই বাচ্চাটা। তখন পুরো গ্রামের মানুষরা তো ওদেরকে অনেক ধন্যবাদ জানায় ওর কাজের জন্য। ওকে বিদায় দিতে সবাই এসেছিল। সেখান থেকে বিদায় নিয়ে ওরা দুজনে চলে আসে দেবীর কাছে। তারপর ওর থেকেও বিদায় নিয়ে ছেড়ে চলে যায় সাম্ভালা গ্রাম। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তবে সিনেমার একদম শেষে ওই ভূতটাকে আবারও গুহার মধ্যে দেখা গিয়েছিল। হয়তোবা সিনেমাটির দ্বিতীয় ইনস্টলমেন্ট আনার কোনো প্ল্যান রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ওই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।